চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মারো, আরো মারো। মারো, আরো। মারো। রাজগৃহ দুর্গের ওপর অধিকার। এখন আমার সামনে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প নেই। তাতে যদি ইতিহাস একে আমার রক্তরঞ্জিত বিচার বলে কিংবা অন্য কিছু যা বলে বলুক, আমি পরোয়া করি না। এবার তো শুধু যুদ্ধ হবে, কেবল যুদ্ধ। মারো। আরো মারো। আরো। মহারাজ, রাজগৃহ আমার পিতার ক্ষমতাশালী হয়ে ওঠার প্রতীক। আমার ক্ষমতা আমার এই সাম্রাজ্যের প্রতিষ্ঠার প্রতীক, নন্দ বংশের জন্মের প্রতীক। রাজগৃহ যেখানকার জনতা আমার নামে এত ভয়ে ভীত হয়ে থাকতো যে হাসতে হাসতে ঘরের ছেলেদের মরার জন্য আমাদের সেনা দলে ভর্তি হতে পাঠিয়ে দিত, সেই রাজগৃহ। যেখানে নন্দদের নাম যখন কেউ মুখে উচ্চারণ করত তখন ভয়ে ঠক ঠক করে কেঁপে উঠত, সেই রাজগৃহ। সেই রাজগৃহ ওই দুষ্ট চাণক্য আর চন্দ্রগুপ্ত আমার কাছ থেকে ছিনিয়ে নিল। আর তোমরা দুজন মগধের শূরবীর সেখানে চুপচাপ দাঁড়িয়ে এই অনর্থ হতে দেখতে থাকলে উত্তর চাই আমার ত্রিকেটে ধর। মূল্য তো দিতেই হবে, তোমাদের দুজনকে মূল্য দিতে হবে। নিজেদের চোখের সামনে আমার রাজগৃহকে চুপচাপ হাতছাড়া করার মূল্য দিতে হবে। চিত্তকট্টাধীন না। রাজগৃহের ঘটনার জন্য যার দায়িত্ব তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। যে মগধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাকে তো মৃত্যুদণ্ড দিতেই হবে। এই অসাধারণ অপরাধের জন্য অসাধারণ দণ্ড তো দিতেই হবে মহারাজ। কিন্তু তার আগে আপনাকে আমার কয়েকটা কথা বলবার আছে। যে রাজগৃহের পরাজয়ের জন্য দায়ভারটা কার উপর বর্তাবে, আর সে এরই পাশাপাশি মগধের প্রতি আর কি কি অপরাধ করেছে। হ্যাঁ মহারাজ, আগে অমাত্য প্রমুখের কথা শোনার পরই আপনি যা শাস্তি দিতে চান দিতে পারেন। আপনার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি,
যে ন্যায় বিচার করার আগে আপনি অমাত্য প্রমুখ আপনাকে কি বলতে চাইছে সেটা আপনি একবার অবশ্যই শুনুন। আপনারও তো জানা উচিত যে এই সবের পিছনে কার হাত ছিল, তারপরে বিচার করবেন। বলো আমাত্য, কে সেই অপরাধী? তার রক্ত পান করতে চাই আমি। এ সেই যে কিছুদিন ধরে মগধ বিরোধী গতিবিধির সঙ্গে জড়িত ছিল মহারাজ। কে সে? আজ আমাদের সঙ্গে আহিরিয়ার দ্বারা প্রশিক্ষিত সৈনিক আর অনেক মগধবাসী আমাদের সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন। ধীরে ধীরে হলেও আমাদের সেনাবাহিনী বাড়ছে। আর আমরা ভদ্রশালের থেকে লুট করা ওই সোনার কাছেও কৃতজ্ঞ, যার সাহায্যে আজ আমরা মগধের সেনাবাহিনীর সম্মুখীন হওয়ার জন্য যথেষ্ট অস্ত্রশস্ত্র জোগাড় করতে পেরেছি। আর আমরা মগধের সেনাবাহিনীর মতো বিশাল আর শক্তিশালী নই, এটা সত্য। আমাদের এই দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে হবে। হাতি যতই শক্তিশালী হোক না কেন, যত বিশালী হোক না কেন, একটা ছোট পিঁপড়ের কামড়ের ফলেও ধরাশায়ী হয়ে যায়। কারণ পিঁপড়েকে দেখা যায় না, সে ছোট, চালাক। আমাদেরও বিশাল কায় হাতির মতো মগধের সেনাবাহিনীর সামনে পিঁপড়ের মতো চতুরতা দেখাতে হবে। আমাদের যেন দেখা না যায়, আর উচিত স্থান আর উচিত সময় বুঝে তাদের ওপর ভয়ঙ্কর আঘাত করে তাদের ধরাশায়ী করতে হবে। কিন্তু আমরা এটা কিভাবে করব? এটাই আমাদের সবার সামনে কঠিন প্রশ্ন। তোমরা এই মুহূর্তে আমার সঙ্গে পাটলিপুত্রে যাবে, আর সেখানে শত্রুর চোখের সামনেই শান্তিপূর্ণভাবে আমরা সঠিক স্থান আর সঠিক সময়ের অপেক্ষা করব। আর যখনই পরিস্থিতি অনুকূল হবে আমরা চরম আক্রমণ করব। হ্যাঁ আচার্য, আমরা আমাদের যাত্রার যথাযথ ব্যবস্থা করছি। না চন্দ্রগুপ্ত, তুমি আমাদের সঙ্গে পাটলিপুত্রে যাবে না। কিন্তু আচার্য, আমি আপনাকে কি করে একা ছাড়তে পারি? একা নই, আহিরিয়া, শশাঙ্ক আর চৈতন্য তিনজনেই আমাদের সঙ্গে পাটলিপুত্রে যাবে। আর তোমাকে যুদ্ধে জয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ অভিযানে অশাক্য যেতে হবে। অশাক্য মগধের পূর্বে অবস্থিত, মগধের প্রতিবেশী রাজ্য। তোমায় সেখানে মগধের বিরুদ্ধে তাদের যুদ্ধের জন্য রাজি করাতে হবে। আমরা কেবল একা মগধে আক্রমণ করে জয়লাভ করতে পারবো না, আমাদের সাহায্য চাই, সঙ্গী চাই। তাই তোমায় অশাক্যকে রাজি করাতে হবে। আর নিজের এই কাজ শেষ করার পরে তুমি পাটলিপুত্রে আসতে পারো। আইরিয়া, তোমার সেনাবাহিনীকে ছোট ছোট অংশে বিভক্ত করে গুপ্ত পথে মগধে প্রবেশ করার প্রস্তুতি নাও, যাতে কেউ সন্দেহ না করে। আজ্ঞে আচার্য। কিন্তু আচার্য, আশাকের মতো একটা ছোট্ট প্রতিবেশী রাজ্য
মগধের বিরুদ্ধে আমাদের হয়ে কেন লড়বে? ওরা তো নিশ্চিত রূপে মগধ সেনা ধনানন্দের জন্য ভয় পেয়ে থাকবে। অশাক্য পৌঁছানোর পর তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সেখানে তোমাকে চমকে দেওয়ার জন্য কেউ অপেক্ষা করছে। যাও, অশাক্য যাওয়ার প্রস্তুতি নাও। যথা আজ্ঞা আচার্য। এই সে মহারাজ, আমি আমার সূত্র মারফত জানতে পেরেছি যে রাজগৃহ যুদ্ধের ফায়দাটা একাই ভোগ করবার লোভে আমার সঙ্গে আমার সৈন্যদলের একটা অংশকে সঠিক সময়ে ওখানে পৌঁছনো পথটা ভুল দেখিয়েছিল। কিন্তু হলো কি? হারিয়ে দিল নিজের মূর্খতা দিয়ে আমাদের রাজ্যকে। অমাত্য, ধূর্ত, আমার সাথে বিশ্বাসঘাতকতা। আরে আমার মনে হচ্ছে তুমি আমার সাথে আছো। অমাত্য রাক্ষস মগধ বিরোধীর সঙ্গে কিভাবে থাকতে পারে ভদ্রশাল? সে তো চিরকাল মগধের ভালো মন্দের সঙ্গে ছিল আর থাকবেও। মহারাজ, উনি মিথ্যে কথা বলছেন। আপনি এই অমাত্যর কথা বিশ্বাস করবেন না। ও আমাকে আপনার চোখে ছোট করার জন্য ষড়যন্ত্র করছে। রাজগৃহে পরাজয়ের পিছনে রাজকুমারী দুর্ধরার হাত ছিল। উনি লুকে লুকে বিদ্রোহীদের সাহায্য করছিলেন। এর স্পর্ধাটা দেখেছেন মহারাজ? এ আপনারই সামনে মগধের রাজকুমারীর প্রতি অভিযোগ আনছে। আপনার কন্যাকে মগধদ্রোহী বানানোর দুঃসাহস দেখাচ্ছে। ধা ধা তেরে ধা, আমার সামনে দাঁড়িয়ে আমারই পুত্রীকে দেশদ্রোহী সাজানোর কাহিনী তুই আমাকেই শোনাচ্ছিস? এটা গল্প নয়, সত্যি মহারাজ। রাজকুমারী দুর্ধরা আমাদের শত্রু চন্দ্রগুপ্তের উপর আসক্ত রয়েছেন। উনি ভালোবেসে ফেলেছেন ওকে, আর ইনি ওকে যুদ্ধে সাহায্য করেছিলেন। জিভ টেনে ছিঁড়ে নেব আমি তোর। নিজের দোষ আমার পুত্রীর ওপর চাপাচ্ছিস? আমি জ্যান্ত পুড়িয়ে মারবো তোকে। দেখেছেন আপনি মহারাজ, নিজের পরাজয়কে ভোলাবার জন্য, নিজের মহৎ আকাঙ্ক্ষার প্রতি লোভের জন্য এ কতটা নিচে নামতে পারে। এখন এর লোভ এবং অসত্য বলার প্রয়াস, এছাড়াও আরেকটা অপরাধ করেছে ও মহারাজ। যে আমরা রাজদুর্গ আপনার জন্য হারিয়েছি। আমাকে আমার বাবার কথাই বারবার বলে অযথা ভয় দেখানোর চেষ্টা করো না। প্রথমে তো বাবার সোনা নষ্ট করলে, তারপর মিথ্যে বললে, আর এখন রাজগৃহ হারালে। মহারাজ, আপনার সমস্ত স্বর্ণালঙ্কার যা আপনি চন্দ্রগুপ্ত আর চাণক্যকে ধরার জন্য দিয়েছিলেন, ওই সমস্ত স্বর্ণ ওরা এর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। ও আপনাকে মিথ্যে বলছে যে স্বর্ণ ওর কাছে সুরক্ষিত রয়েছে। যদি আমার কথা সত্য বলে না মনে হয়, তাহলে জিজ্ঞেস করুন ওকে কোথায় আছে ওই স্বর্ণালঙ্কার। এনে দেখাক আপনার সামনে। মহারাজ ধননন্দের স্বর্ণ, মগধের স্বর্ণ, কোথায় আছে ও সব? আমার সোনাও নিয়ে গেছে ওরা দুজন। হ্যাঁ, ধননন্দের সোনা হাতছাড়া করেছে ও। ধা ধা টিকিট ধা টিকিট দে। মহারাজ, আমার কথাটা তো শুনুন। মহারাজ, আমার কথা শুনুন। মহারাজ, একবার আমার কথাটা শুনুন। মহারাজ, আমি মগধের সেবা করেছি। আমি আপনাকে সব সত্যি বলছি। মহারাজ, এত বছর ধরে মগধের প্রতি আমার সেবার কথা একবার ভাবুন।
দুষ্ট, আমার সব সোনা হাতছাড়া করলি তুই, আর এখন বলছিস আমার সেবা তো দেখুন। এবার এবার আমি তোর শেষ দেখবো। হ্যাঁ? ব্যাস মহারাজ, ব্যাস। অনেক সহ্য করেছি আমি, অনেক শাস্তি পেয়ে গেছি আমি। আপনি জানেন না আপনি কত বড় ভুল করছেন। ধা ধা টিকিট ধা গাদিগিন। এক এক মামুলি সামন্ত মগধপতি ধননন্দকে এটা বলছে যে ভুল করেছি আমি। আমি তোকে জীবিত ছাড়বো না। হ্যাঁ। বাহ, আমার তো বাহ, আজ আমি খুব প্রসন্ন, কারণ আজ আবারও একবার চাণক্য আর চন্দ্রগুপ্ত আমার হাত থেকে পালিয়ে গেছে। আর আজ আবার একবার তোমার প্রতিদ্বন্দ্বী মারা গেল, আর তুমি আবার বেঁচে গেলে। হ্যাঁ? তদিদা কাদাদা তদিদা। কি করে? আচ্ছা, একটা কথা বলো আমার তো প্রধান, এই যে রাজদ্রোহী ভদ্রশাল একটু আগে নিচে খাদে গিয়ে পড়লো, আমি তোমাকে ওর সঙ্গে কেন পাঠালাম না ওই খাদে? বলো। হ্যাঁ, কারণ আপনার আমাকে প্রয়োজন আছে মহারাজ, আগের থেকে আরো অনেক বেশি। ভদ্রশালের মূর্খামির জন্য আমাদের এই স্বর্ণ নিয়ে চন্দ্রগুপ্ত আর চাণক্য আমাদের বিরুদ্ধে এক সৈন্যদল দাঁড় করিয়েছে মহারাজ। তো কি করা উচিত আমাদের? আমার তো আপনার আদেশে এই মুহূর্তে পাটলিপুত্রে জরুরি অবস্থা জারি করতে হবে। আমাদের আদেশ এবং অনুমতি ছাড়া কেউ ভেতরে আসতে পারবে আর না বাইরে যেতে পারবে। এমনই জরুরি পরিস্থিতিতে আমি সবিনয়ে আপনার কাছে একটা নিবেদন করতে চাই মহারাজ। আপনার মতো বুদ্ধিমান এবং কূটনীতিক সমগ্র মগধে আর কেউ নেই মহারাজ, কিন্তু এই সময় মগধকে আপনার প্রয়োজন মহারাজ, সম্পূর্ণ বুদ্ধি এবং চাতুর্যের সঙ্গে, বিনা মদিরায়। ঠিক আছে, করছি প্রতিজ্ঞা আমি, যতদিন না আমি চন্দ্রগুপ্তকে মেরে চাণক্যকে আমার বন্দী না বানিয়ে নিচ্ছি, ততদিন সুরা আমি স্পর্শ করব না। এটা ধননন্দের প্রতিজ্ঞা। টিকিট ধা 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 টিকিট ধাই। আচার্য, আপনার আদেশ অনুযায়ী আমি আশাক যাবার জন্য প্রস্তুত।
আশীর্বাদ করুন। কিছু বলার দরকার নেই। হৃদয়ে কি চলছে তোমার তা আমি অনুমান করতে পারি। এটাই সেই সময় চন্দ্রগুপ্ত, যার জন্য সারা জীবন তুমি পরিশ্রম করেছ, স্বপ্ন দেখেছ, প্রতীক্ষা করেছ। আজ পর্যন্ত তুমি যা কিছু শিখেছ, যে কষ্ট সহ্য করেছ তুমি, যে ভালোবাসা হারিয়েছ তুমি, সেই সবকিছু এই মুহূর্তের জন্যই ছিল, এই সুযোগের জন্যই ছিল, যখন তুমি ধননন্দের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করবে। আমি চন্দ্রগুপ্ত, যতক্ষণ না আমি তোর সর্বনাশ করে দিচ্ছে আমি চুপ করে বসবো না। যখন এই চিরপ্রতীক্ষিত মুহূর্ত জীবনে চলে আসে, তখন হৃদয় ভারী হয়ে যায়। এটা স্বাভাবিক। একমাত্র যে লক্ষ্যের জন্য আমরা সারা জীবন সবকিছু সহ্য করি, সেই চরম মুহূর্ত যখন আমাদের সামনে এসে দাঁড়ায়, আমরা নিজেরাই অবাক হয়ে যাই, মন উদ্বিগ্ন হয়ে পড়ে। সামলে নাও এই সব ভাবনাগুলিকে, সামলে নাও এই সংবেদনাগুলিকে। এখন এটাই তোমার শক্তি হয়ে উঠবে। আপনি ঠিক কথাই বলছেন আচার্য। সমস্ত ঘটনাগুলো যেন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। অন্তিম পরীক্ষায় যাওয়ার আগের পরিস্থিতি, একটা অদ্ভুত রকমের ভয়। আমি যা করেছি তা করেছি, কিন্তু আমার উপর, আমার ক্ষমতার উপর কত লোকে ভরসা করে সবকিছু ত্যাগ করে দিয়েছে আচার্য। ওদের বিশ্বাসকে মর্যাদা দেওয়ার, আপনার বিশ্বাসকে মর্যাদা দেওয়ার, আর নিজের বিশ্বাসকে মর্যাদা দেওয়ার সময় এসে গেছে। নিজের সব সংশয়, সব দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠতে হবে তোমাকে। অন্য কারুর জন্য বেঁচে থাকার চেষ্টা করো না, অন্য কারুর দৃষ্টিতে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করো না। আমরা একাই এসেছি, একাই চলে যাব। যেমন কর্ম করব তেমনই ফল পাব। যা চলে গেছে তাকে ভুলে যাও, যা করছো তার উপর বিশ্বাস রাখো, যা হবে তার চিন্তা ছেড়ে দাও। তোমাকে শুধু কেবল নিজের কর্ম করে যেতে হবে। পুরস্কৃত করা কাজ নিয়তির, সে করবে। ভালো কাজের ভালো ফলই পাওয়া যায়। त्वमेव
सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव বিজয় ভব। ভদ্রশাল চন্দ্রগুপ্ত এবং চাণক্য ধননন্দের বিরুদ্ধে যে প্রথম লড়াইটা লড়েছিল তার অন্যতম এক পাত্র ছিল, যার কারণ যুদ্ধের নির্ণয় বদলে গিয়েছিল। চন্দ্রগুপ্ত, আমার সব কষ্টের কারণ শুধু তুই চন্দ্রগুপ্ত। হয়তো তুই এটা জানিস না যে একটা আহত সাপ কতটা হিংস্র হয়। খুব শীঘ্র দেখা হবে তোর এই সাপের সাথে, খুব শীঘ্রই দেখা হবে তোর ভদ্রশালের সাথে। যতক্ষণ না তোকে শেষ করে দিয়ে ধননন্দের চোখে নিজের হারানো সম্মান ফিরে না পাচ্ছি, এই ক্ষতটাকে এরকমই রাখবো। আমি তোর সমস্ত পরিকল্পনা শেষ করে দেব চন্দ্রগুপ্ত, ছাড়বো না আমি তোকে। মনে রাখিস চন্দ্রগুপ্ত, ছাড়বো না আমি তোকে। মনে রাখিস। যখন চাণক্য, আহেরি, শশাঙ্ক আর চৈতন্য পাটলিপুত্রের দিকে এগোচ্ছিলেন, চন্দ্রগুপ্ত অসাক্ষর দিকে এগোচ্ছিল। দুপক্ষেরই চমকপ্রদ ঘটনা এদের জন্য প্রতীক্ষা করছিল, কিন্তু নিয়তি এদের সবার জন্য পরবর্তী যুদ্ধে এর থেকেও বড় পরিণাম দেখানোর জন্য এদের প্রতি হাসছিল। নগরের মুখ্য দরজায় অমাত্য সুরক্ষা ব্যবস্থা খুবই কড়া করে দিয়েছে। সুরক্ষা কর্মীরা সবার তল্লাশি নিচ্ছেন। এবারে কি করব আচার্য? মগধবাসীদের থেকে যখন আমরা রাজগৃহ দুর্গ ছিনিয়ে নিই, তখনই মনে হয়েছিল যে অমাত্য অবশ্যই পাটলিপুত্রে এরকম কিছু করবেন, কারণ উনি এখন আমাদের থেকে কোনো বড় আক্রমণের আশঙ্কা করছেন। আমাদের গুপ্তচরদের চারিদিকে পাঠিয়ে দাও, প্রতিবেশী রাজ্যের গুপ্তচরদের থেকে সংবাদ কিনে নাও, যা হোক কিছু করো। আমার চাণক্য আর চন্দ্রগুপ্তের প্রত্যেকটা মুহূর্তের খবর চাই। সেই স্থান খুঁজে বার করো যেখান থেকে ওরা নিজেদের দলকে সঞ্চালনা করে। আরে কে সে যে ওদেরকে রসদ যোগাচ্ছে? কে সে যে ওদেরকে সাহায্য করছে? ওদের ওদের শুভাকাঙ্ক্ষী কারা কারা আছে? আর মগধের বিরুদ্ধে যাওয়ার পিছনে ওদের উদ্দেশ্যটা কি? সবকিছু খবর নাও, সবকিছু তীরে কেটে ধর। অমাত্যকে নিয়ে আপনার আশঙ্কা একদম ঠিকই আচার্য, কিন্তু পাটলিপুত্রে এর জন্য আমাদের সমস্যা আরো বেড়ে যাবে। কষ্ট না করে কিছু প্রাপ্ত হয় না। যত বেশি প্রত্যাশা, তত বেশি কষ্ট। অমাত্যর সমস্ত ব্যবস্থা দেখে আমার মনে হচ্ছে যে এবার আমাদের এই গুপ্ত অভিযান শত্রুপক্ষের ছায়াতেই আরম্ভ করতে হবে।
কারণ এখন আমাদের কাছে ফিরে যাবার আর কোনো উপায় নেই, আর তাই আমরা সামনে এগোবো। আর আমাদের এই পরিস্থিতিতেই শহরে প্রবেশ করতে হবে। তো আমাদের সবার জন্য কি আদেশ আচার্য? আমাদের গোবরের ঘুঁটে ভর্তি গাড়ি চাই। আচার্য ঝুড়ি ভর্তি গোবরের গাড়ির ব্যবস্থা করতে বলেছেন। নিশ্চয়ই কিছু ভেবে বলেছেন হয়তো। এখন এই গাড়িটাতে বসে পাটলিপুত্রতে ঢোকা নিশ্চয়ই কিছু ভেবে বলেছেন, তাই না শশাঙ্ক? আহেরিয়া, আচার্য যা বলেন সেটা এতটাও সোজা সরল নয়। ওনার সব কাজ, সব আদেশের পেছনে কোনো না কোনো রহস্য, কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই থাকে, যেটা কোনো দূরদৃষ্টি সম্পন্ন মানুষই বুঝতে পারে। হ্যাঁ, আমি বুঝেছি তো, আমি বুঝে গেছি। যাওয়া যাক।
অশাক্ষর রাজকুমারের অশাক্ষর রাজকুমারের অশাক্ষর রাজকুমারের অশাক্ষর রাজকুমারের অশাক্ষর রাজকুমারের অশাক্ষর রাজকুমারের আমাদের সাহায্য চাই, সঙ্গী চাই, তাই তোমায় অশাক্যকে রাজি করাতে হবে। অশাক্ষর রাজকুমারের 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 অশাক্ষর রাজকুমারের। দেখুন, আমি আপনার সঙ্গে লড়তে চাই না। আমার আচার্য আমাকে অশাকের রাজকুমার ওঠো, ব্যর্থ বাক্যালাপের সময়ের অপচয় করো না, লড়াই করো আমার সঙ্গে। দেখুন, আমি তোমার সঙ্গে শুধু কথা। আচার্য চাণক্য, আচার্য চাণক্যই তো আমাকে বলেছিলেন যে আমার সঙ্গে দেখা করতে কোনো বীর আসছে, কিন্তু তোমাকে বীর কি করে মানবো? এত সহজে পরাজয় মেনে নিচ্ছে যে। এই গোবরের খুঁটের গাড়ির মধ্যে লুকিয়ে আমরা পাটলিপুত্রে প্রবেশ করব। কিন্তু আচার্য, যদি নগরে প্রবেশ করবার সময় সুরক্ষা কর্মীদের নজর আমাদের উপর পড়ে যায়? গাড়িটা চৈতন্য চালাবে, কারণ পাটলিপুত্রে ওর ধরা পড়ার কোনো ভয় নেই, ওকে কেউ চেনে না। নাও স্বর্ণমুদ্রা। আমি আগে থেকেই এই পরিস্থিতির কথা জানতাম, তাই আমার সূত্রকে বলে আমি এই স্বর্ণমুদ্রা আনিয়েছি। এটা সাধারণ স্বর্ণমুদ্রা নয়, এটা রাজকীয় স্বর্ণমুদ্রা। এটা দেওয়ার অধিকার কেবল ধননন্দেরই আছে। শহরে প্রবেশ করার সময় এটা দেখাবে আর তাকে বলবে তুমি রাজপ্রাসাদে যাবে। সবকিছু নিজে থেকেই হতে থাকবে তারপর। কিন্তু আচার্য, যদি আমাদের পরিকল্পনা অসফল হয়ে যায় তাহলে? সৃষ্টির নিয়ম হলো এই ধরনের ভাবনা আমাদের অস্তিত্বকে প্রশমিত করে। সেই ধরনের শক্তি অস্তিত্বের দ্বারা আমাদের মধ্যে পৌঁছয়। মনে রেখো, ভাবনা চিন্তা ইতিবাচক হওয়া অতি আবশ্যক। তবেই পথ সুগম আর সরল হয়ে উঠতে থাকবে।